আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম লিখছিলেন, এবারে জানাবো পুরো খবর। আসন্ন 2026-27 অর্থ বছরের বাজেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাতগুলোর একটি রাজস্ব আহরণ। অর্থনীতির নানামুখী সংকটের মধ্যে বিপুল বাজেট ঘাটতি মোকাবিলায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে আরও কঠোর ও কার্যকর নীতি গ্রহণের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। তাদের মতে অর্থনীতিকে চাঙা করতে এবং জনবান্ধব বাজেট প্রণয়নে পরোক্ষ করের উপর নির্ভরশীলতা কমিয়ে প্রত্যক্ষ কর আদায়ে বেশি গুরুত্ব দিতে হবে। নতুন অর্থ বছরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রফতানি সক্ষমতা বৃদ্ধি এবং ব্যাংক ও আর্থিক খাতের হারানো আস্থা পুনরুদ্ধার, বলছেন অর্থনীতিবিদরা। শাহাদাত অভ্রর রিপোর্ট। মোবাইলে কথা বলতে 100 টাকা রিচার্জ করলে কর বাবদ কেটে নেওয়া হয় প্রায় 36 টাকা। এর মধ্যে রয়েছে 20% সম্পূরক শুল্ক, 15% ভ্যাট এবং 1% সারচার্জ। আবার আপনি যদি কোনো রেস্তোরাঁয় খাবার খান, বিলের সঙ্গে যুক্ত হবে 15% ভ্যাট। অর্থাৎ নিত্যদিনের নানা সেবায় জনগণকে পরিশোধ করতে হচ্ছে পরোক্ষ কর। দেশের মোট কর আদায়ের প্রায় 67% আসে বিভিন্ন পণ্য ও সেবার উপর আরোপিত পরোক্ষ কর থেকে। বিপরীতে প্রত্যক্ষ করের অংশ মাত্র 33%। অথচ বিশ্বের সবচেয়ে কম কর জিডিপির অনুপাতের দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী একটি উন্নয়নশীল দেশের কর জিডিপি অনুপাত অন্তত 15% হওয়া প্রয়োজন, কিন্তু বাংলাদেশ তা দীর্ঘদিন ধরেই 7 থেকে 9% মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। বিশ্লেষকদের মতে পরোক্ষ করের উপর নির্ভরশীলতা কমানো গেলে সাধারণ মানুষ স্বস্তি পাবে। একই সঙ্গে পরোক্ষ কর আদায় বাড়ানোর উদ্যোগ নিতে হবে। পরোক্ষ কর যেটা, সেটাকে বলা হয় রিগ্রেসিভ, মানে এটা গরিবদের বা লো ইনকাম যাদের আছে তাদের উপর একটু বেশি বোঝাটা হয়। সো এটাকে পরিবর্তন করতে হবে, এই রেশিওটাকে পরিবর্তন করতে হবে। আর আমরা আশা করছি আগামী 5 বছরে এই যে 33-67 এটাকে 33 জায়গায় 40, মিনিমাম 40 আনতে হবে। চলতি অর্থ বছরেই এনবিআর এর রাজস্ব আদায়ে ঘাটতি 1,04,000 কোটি টাকা ছাড়িয়েছে। অন্যদিকে আসন্ন বাজেটে মোট ঘাটতি ধরা হয়েছে প্রায় 2,43,000 কোটি টাকা। এই ঘাটতি মেটাতে বৈদেশিক উৎস থেকে 1,16,000 কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে 1,27,000 কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা করছে সরকার। ঘাটতিটা কেন হচ্ছে? আমার ব্যয় আর আমার আয়ের পার্থক্যটা, আমি এখানে ঘাটতিটা কমাবো ব্যয় কমিয়ে আর আয়ের এটা বাড়িয়ে। অন্যদিকে খেলাপি ঋণের পরিমাণ 6,50,000 কোটি টাকার ঘর ছাড়িয়েছে। ইচ্ছাকৃতভাবে ঋণ খেলাপি, এদেরকে সরকার যদি খুবই শক্ত হাতে এদেরকে আইডেন্টিফাই করে এবং একটু দৃশ্যমান একটু বিচার প্রক্রিয়া নিয়ে আসতে হবে। কর ফাঁকির যে উইন্ডোগুলো আছে সেগুলো কোনোভাবে বন্ধ করা যায় কিনা সেটা দেখতে হবে। আসন্ন অর্থ বছরে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং ব্যাংক ও আর্থিক খাত থেকে লুণ্ঠিত অর্থ দ্রুত উদ্ধার করা। একই সঙ্গে শিল্পবান্ধব নীতি বজায় রেখে রাজস্ব আহরণে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালনের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। শাহাদাত অভ্র, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে কারণ দর্শান নোটিশের জবাব দেওয়ার সময় 2 দিন বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সোমবার সকালে সচিবালয়ে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির পক্ষ থেকে স্যালাইন হস্তান্তর অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ মৃত নবজাতকদের প্রত্যেকের পরিবারকে 80 লাখ টাকা করে ক্ষতিপূরণের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার শেখাওয়াত হোসেন বলেন, কাকে কি ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে তাতে মন্ত্রণালয়ের কিছু করার নেই। আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ আইনের ব্যত্যয় ঘটিয়েছে, তাই তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। আমরা আরো 2 দিন টাইম দিয়েছি ওনাদেরকে, 2 দিন টাইম দিয়েছি, আজকে এবং কালকে ওনারা ওনাদের রিপ্লাই দিবেন, তারপরে আবার আমরা সিদ্ধান্ত নেব। আমরা দেখব আমাদের আইনানুগভাবে আমাদের পারমিশনের সাথে কি কি ব্যত্যয় ঘটেছে, কি অপরাধ করেছে, উই উইল গো টু টেক অ্যাকশন এগেইনস্ট দ্যাট। কাজে ওনারা কারে কি ক্ষতিপূরণ দিল, দ্যাট ইজ নট আওয়ার লুক আউট।
রূপগঞ্জের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রকল্পটি পুরোপুরি চালু হলে ঢাকার 2 সিটিতে দৈনিক 50 কোটি লিটার নিরাপদ পানি সরবরাহ করা সম্ভব হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে প্রকল্পটি পরিদর্শন শেষে গণমাধ্যমকে এই কথা তিনি বলেন। মন্ত্রী আরও বলেন, এই প্রকল্পের মাধ্যমে প্রায় 43 লাখ মানুষ উপকৃত হবে এবং ঢাকার ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে। একই সঙ্গে শীতলক্ষ্যা নদীর দূষণজনিত ঝুঁকি মোকাবিলায়ও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর আগে মন্ত্রী রূপসী এলাকায় ঢাকা সিলেট মহাসড়কের সেজেন পয়েন্ট সংলগ্ন প্রকল্পের পিকে 17 অংশের চলমান কাজ ঘুরে দেখেন। মেঘনা থেকে পানি নিয়ে এসে পানিকে ট্রিটমেন্ট করে ঢাকা মহানগরীর নাগরিকদের পানি সরবরাহ করার ওয়াসা এই প্রজেক্ট গ্রহণ করেছে এবং এই প্রজেক্টের আপনার প্রায় 50 কোটি লিটার ডেইলি পানি সরবরাহ করা হবে ঢাকা মহানগরে। প্রায় 10,000 কোটি টাকা ব্যয় এই প্রজেক্ট নেওয়া হয়েছিল এবং এটা প্রায় শেষের দিকে 97% প্রায় আপনার শেষ হয়ে এসছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মুইন খান বলেছেন, সমাজের প্রত্যেক ক্ষেত্রে উন্নয়নে পুরুষের পাশাপাশি নারী নেতৃত্ব বিকশিত হওয়া দরকার। সকালে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ বাংলাদেশ আয়োজিত উইমেন লিডারশিপ অ্যান্ড গভর্নেন্স কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এমন কথা তিনি বলেন। তিনি আরও বলেন, নারী নেতৃত্ব বিকাশ ও নারীদের ক্ষমতায়নে বিএনপি সরকার সবসময় ইতিবাচক ভূমিকা রেখেছে। দেশের সার্বিক উন্নয়নে নারী পুরুষের মধ্যকার বৈষম্য কমিয়ে আনতে সরকার কাজ করে যাচ্ছে বলেও তিনি জানান। দু 2025 সালের তুলনায় এবছর অপরাধ কমেছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সচিবালয়ে নিজ কার্যালয়ে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলা সহ কয়েকটি চাঞ্চল্যকর মামলা দ্রুত ও তদন্ত এবং এর অভিযোগপত্র দাখিলকারী পুলিশ সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় টিআইবি প্রকাশিত অপরাধ প্রতিবেদনের সমালোচনা করে সালাউদ্দিন আহমেদ বলেন, গত বছরের তুলনায় এই বছর অপরাধ কমেছে। একই সাথে তিনি জানান, পুলিশকে জনবান্ধব করে গড়ে তোলা হচ্ছে। ভালো কাজ করলে পুরস্কার, জনভোগান্তি ও দুর্নীতি করলে ছাড় দেবে না সরকার। 2025 সালের তুলনায় অপরাধের চিত্র আমাদের সময়ে অনেক বেশি আমরা উন্নতি লাভ করেছি, অনেক অপরাধ কম প্রত্যেকটা ক্যাটাগরিতে। যদি মাসিক হিসাব করি 2025 সাল বা 2024 সালের সাথে তো তুলনাই চলে না। আমরা এই পুলিশ বাহিনীকে জনবান্ধব পুলিশ বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি বলে আমার মনে হয়। তাদেরকে নৈতিকভাবে আমাদের উৎসাহিত করা দরকার এবং তারা যাতে সামনে জনপ্রত্যাশা অনুযায়ী আইন অনুযায়ী আইনের শাসন বাস্তবায়নের জন্য কাজ করে, সেজন্য তাদেরকে উৎসাহিত করা দরকার। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তির রাজনীতি পরিবর্তনে সহযোগিতার সম্পর্কের উপর গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সংঘাতের পরিবর্তে সংলাপের পথ বেছে নেওয়ার কথাও জানান তিনি। বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক প্রযুক্তি সরঞ্জাম সশস্ত্র বাহিনীতে যুক্ত করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশি শান্তিরক্ষীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে তিনি জানান। দুপুরে রাজধানীর সিডার মিলনায়তনে ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত বিশ্ব শান্তি রক্ষায় শান্তিরক্ষীদের অবদান শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে আমরা শক্তির রাজনীতির পরিবর্তে সহযোগিতার সংস্কৃতি, সংঘাতের পরিবর্তে সংলাপের পথ এবং আধিপত্যের পরিবর্তে পারস্পরিক সম্মান, আস্থা ও অংশীদারিত্বের দর্শনকে সমুন্নত রাখার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি। কারণ আমরা বিশ্বাস করি, টেকসই শান্তির ভিত্তি অস্ত্রের ঝনঝনাতে নয়, বরং মানুষের মধ্যে বিশ্বাস, ন্যায় বিচার ও মানবিক সংহতির বন্ধনে নির্মিত হয়। দেশে হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলা এবং
সময় মতো হামের টিকা আমদানিতে ব্যর্থতার অভিযোগ এনে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম সহ 5 জনের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন খারিজ করে দিয়েছে ঢাকার সিএমএম আদালত। সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালতে মামলার আবেদন করেছিলেন কিশোরগঞ্জ 5 আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান ইকবাল। পরে আদালত আবেদন খারিজ করে দেন। ডক্টর ইউনূস ও নূরজাহান ছাড়াও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সাবেক সচিব মোহাম্মদ সাইদুর রহমান, সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফরকে এই মামলায় আসামি করার আর্জি জানানো হয়েছিল। অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারিরও আবেদন করা হয়েছিল। আইনের ফাঁকফোকর খুঁজে শহীদ ওসমান হাদি হত্যার বিচার বিলম্বিত করা হলে জনগণকে নিয়ে যে কোনো মূল্যে বিচার আদায় করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ওসমান হাদির বোন মাসুমা হাদি। হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত বর্তমান প্রজন্ম কোনোভাবেই ঘরে ফিরবে না বলেও তিনি জানান। সকালে ঝালকাঠির নলছিটি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলাদেশে একটি হত্যার বিষয়ে কি ইঙ্গিত দিয়েছেন তা বাংলাদেশ সরকারকে স্পষ্ট করার আহ্বানও জানান মাসুমা হাদি। মমতা ব্যানার্জির কথা গুরুত্বের সাথে নিয়ে শহীদ ওসমান বিন হাদি হত্যার সাথে কারা কারা জড়িত তা কূটনৈতিকভাবে স্পষ্ট করা রাষ্ট্রের দায়িত্ব। আমি মনে করি আমার ভাইকে একক কোনো ব্যক্তি বা গোষ্ঠী হত্যা করতে পারেনি, বরং একাধিক রাজনৈতিক দল ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বাহিনী এ হত্যার সাথে জড়িত। সাদা বলে অস্ট্রেলিয়ার বিপক্ষে 21 বছরের জয়ের খরা ঘোচানোর জন্য এই সিরিজই সবচেয়ে ভালো সুযোগ বলে মনে করেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ওয়ানডে ফরম্যাটে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জয় মাত্র একটি 15 বছর পর ওয়ানডেতে খেলতে বাংলাদেশের মাটিতে এসেছে অস্ট্রেলিয়া। সেবার খেলা 3 ওয়ানডেতেই কোনো লড়াই করতে পারেনি স্বাগতিকরা। এবার ইতিহাস বদলানোর সুযোগ বাংলাদেশের সামনে। এদিকে বাংলাদেশের বিপক্ষে ঘোষিত দলে 3টি পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। মিচেল মার্শের পরিবর্তে অজিদের নেতৃত্ব দিবেন জশ ইংলিশ। তানভীর সাঙ্গার পরিবর্তে প্রথমবারের সাদা বলের দলে ডাক পেয়েছেন অফ স্পিনার টড মার্ফি। হেইড ও মার্শের স্থলাভিষিক্ত হয়েছেন ম্যাট শর্ট ও ওলি পিক। আমাদের জন্য এটা একটা বিরাট অপরচুনিটি, যেহেতু অস্ট্রেলিয়া আমাদের সাথে অনেক বছর পরে সিরিজ আমরা খেলছি ওদের সাথে, যেহেতু হোম গ্রাউন্ড, আমরা যদি সেটা নিতে পারি আমাদের জন্য খুবই ভালো হবে। আমরা ওয়ার্ল্ড কাপে কীভাবে খেলবো, সো এখন থেকেই মেন্টালি ওইভাবে প্রিপারেশন নেব, কারণ আমাদের ওয়ার্ল্ড কাপে কিন্তু তাদের সাথেও আমাদের খেলতে হবে। সো এই সিরিজগুলোর মাধ্যমে আমরা নিজেদেরকে আরও গুছিয়ে নিতে পারবো। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।